ফজরের আজান হতেই সিলেট জেলায় প্রবেশ করল অয়নদের গাড়ি। সারারাত পাল্টাপাল্টি করে ড্রাইভ করেছে অয়ন আর তয়ন। অয়ন পাশের সিটে তাকিয়ে দেখল তয়ন ঘুমিয়ে আছে। রাস্তার পাশে একটা মসজিদ দেখে গাড়ি পার্ক করল অয়ন। দরজা খুলে বাইরে পা রাখতেই ঠান্ডা বাতাস সারা শরীরে শিহরণ বয়ে গেল। অয়ন চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস নিল। বিড়বিড় করে বলল, আমি তোমার অনেক কাছে চলে এসেছি নিঝুম। আর মাত্র কিছুটা সময় পরই আমি দাঁড়াবো তোমার সামনে। তোমার সব অভিমান ভুলিয়ে নিজের মনের খাঁচায় বন্দি করব সারা জীবনের জন্য। অয়ন মুচকি হেসে এগিয়ে গেল মসজিদের দিকে। অজু করে জামাতের সাথে দাঁড়িয়ে গেল সালাত আদায় করতে। হাতে গোনা কয়েকজন মানুষ হয়েছিল জামাতে। সালাত শেষে সবাই চলে গেল ধীরে ধীরে। অয়ন তখনও মোনাজাত ধরে বসে আছে। শুকরিয়া আদায় করছে আল্লাহ তাআলার কাছে এত তাড়াতাড়ি নিঝুমকে খুঁজে পাইয়ে দেওয়ার জন্য। নিজের করা অন্যায়ের জন্য মাফ চাইল মহান আল্লাহ তাআলার কাছে, সাথে এটাও চাইল যাতে সে নিঝুমের রাগ ভাঙাতে পারে তাড়াতাড়ি। অয়ন মোনাজাত শেষ করে উঠে দাঁড়াতেই দেখল মসজিদের মধ্যবয়স্ক ইমাম তাকিয়ে আছে তার দিকে। ইমাম সাহেব মুচকি হেসে বলল, কিছু নিয়ে চিন্তায় আছো বাবা? জি ইমাম সাহেব। চিন্তা করো না, আল্লাহ চাইলে সবই ভালো হবে। সেই ভরসাতেই আছি, আল্লাহ যেন সব ভালো করেন। অয়ন মুচকি হেসে বের হয়ে গেল মসজিদ থেকে। গাড়িতে এসে দেখল তয়ন নেই, তাই আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগল। তয়ন পেছনে থেকে অয়নের কাঁধে হাত রেখে বলল, কাউকে খুঁজছিস? অয়ন চোখ গরম করে তাকিয়ে বলল, তোকে ছাড়া আর কাকে খুঁজব? কোথায় গিয়েছিলি তুই? তয়ন এক আঙ্গুল উঁচু করে বলল, আরে ভাই, মানুষের প্রকৃতির ডাক আসতে পারে না? অয়ন ড্রাইভিং সিটের পাশের সিটে বসে বলল, ঠিক আছে, এবার ড্রাইভ কর। তয়নও কিছু না বলে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। অয়নের দিকে তাকিয়ে বলল, এখন তাহলে আগে একটা হোটেলে রুম গিয়ে ফ্রেশ হওয়া যাক। অয়ন বলল, না, আমি আগে নিঝুমের কাছে যাব। আরে আমার বউ পাগল ভাই, বউয়ের জন্য এত ভালোবাসা আগে কোথায় ছিল? অয়ন ভ্রু কুঁচকে বলল, মানে? এমনভাবে বলছিস যেন তুই ভাবিদের বাড়ির অ্যাড্রেস জানিস। জানি না তো কি হয়েছে? আঙ্কেলের অফিস থেকে জেনে নিলেই হলো। তোর শ্বশুর তোর জন্য এই ভোরবেলা অফিস গিয়ে বসে আছে আর বলছে, আমার একমাত্র মেয়ে জামাই আসবে, তার জন্য অপেক্ষা করি। অয়ন রাগী চোখে তাকালো তয়নের দিকে। তয়ন এবার বোকা হেসে বলল, আমার মিষ্টি ভাইয়া সকাল 9 বা 10টার আগে কোনো অফিস খুলবে না, আর এখন কেবল বাজে সকাল 6টা। আগে কোথাও ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপর বের হওয়া যাবে। অয়ন গম্ভীর গলায় বলল, ওকে চল। 24। নিঝুমদের বাংলোর সামনে রাস্তায় গাড়ি পার্ক করে গাড়িতে বসে আছে অয়ন আর তয়ন। প্রায় আধ ঘন্টা হলো এভাবেই আছে। তয়ন রেগে বলল, আর কত সময় এখানে এই গাড়ির ভেতর বসে থাকব? আসার জন্য পাগল হয়ে যাচ্ছিলি আর এখন সামনে যেতে ভয় পাচ্ছিস? অয়ন অসহায় গলায় বলল, কিভাবে দাঁড়াবো ওর সামনে? তাহলে চল ফিরে যাই। নিঝুমকে ছাড়া আমি কোথাও যাব না। তয়ন বিরক্ত হয়ে বলল, উফ, মহা জ্বালাতো। সকাল থেকে কত খোঁজে ঠিকানা জোগাড় করলাম আর এখন যেতে পারছে না। থাক তুই গাড়িতে বসে, আমি গেলাম। তয়ন গাড়ি থেকে বের হয়ে বাংলোর দিকে হাঁটা শুরু করল। অয়ন পেছনে থেকে ডেকে বলল, তুই কোথায় যাচ্ছিস? তয়ন পেছনে ফিরে তাকিয়ে বলল, তোর শ্বশুর বাড়ি।
তুই গাড়িতে বসে থাক, আমি আর পারছি না বসে থাকতে। যাস না তয়ন। অয়নের আর কোনো কথা না শুনেই চলে গেল তয়ন। অয়ন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে আবার গাড়ির ভেতরে গিয়ে বসল। দুপুরের রোদে আশপাশের কুয়াশা কেটে গেছে পুরোপুরি। অয়ন গাড়িতে বসে আশপাশটা একবার দেখে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিল। তয়ন দুবার কলিং বেল বাজিয়ে দাঁড়িয়ে রইল। একটু পর দরজা খুলে দিল সাথী। তয়ন আশপাশে তাকিয়ে দেখছিল। সাথী ভ্রু কুঁচকে বলল, কাকে চাই? তয়ন সামনে ফিরে তাকিয়ে সাথীকে দেখে চোখের সানগ্লাস খুলে ফেলল। ওড়না কোমরে গুজে, ঘামার্ত মুখে দাঁড়িয়ে আছে সাথী। সাদা গাল দুটো আগুনের তাপে রক্তিম বর্ণ ধারণ করেছে। তন কিছু সময়ের জন্য থমকে তাকিয়ে রইল সাথীর দিকে। ভেতর থেকে সেলিনা বলল, কে এসেছে সাথী? আমি চিনি না। মা আর কথাও বলছে না। তয়নের ঘোর কাটল সেলিনার ডাকে। তয়ন বুঝার চেষ্টা করল সাথীকে। তয়ন জানে নিঝুম তার বাবা মায়ের একমাত্র সন্তান। তাহলে এই মেয়ে কে আর নিঝুমের মাকে মা কেন বলছে? সাথী এবার বিরক্ত হয়ে বলল, কথা বলছেন না কেন আপনি? তয়ন কিছু বলবে তার আগেই তিথিকে কোলে নিয়ে বের হয়ে এলো সেলিনা। তিথির সাথে মজা করছিল সে নিজের বেডরুমে বসে। বাইরে এসে তয়নকে দেখে হাসি মুখটা মলিন হয়ে গেল সেলিনার। গম্ভীর গলায় বলল, তয়ন বাবা তুমি? তয়ন সাথীকে পাশ কাটিয়ে ভেতরে গিয়ে সেলিনাকে সালাম দিয়ে বলল, কেমন আছেন আন্টি? সেলিনা মলিন গলায় সালামের উত্তর নিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালোই রেখেছেন। তুমি হঠাৎ এখানে আর ঠিকানা বা কোথায় পেলে? তয়ন মুচকি হেসে বলল, সে অনেক বড় ঘটনা। বলতে গেলে অনেক সময় লাগবে। তার আগে বলুন নিঝুম ভাবি কোথায়? ভাইয়া গাড়িতে বসে আছে, আসার সাহস পাচ্ছে না। সাথী হাঁ করে তাকিয়ে সেলিনা আর তয়নের কথা শুনছে। এতক্ষণ বুঝতে পারছিল না ছেলেটাকে। নিঝুমকে ভাবি বলার জন্য বুঝতে পারল এটা নিঝুমের দেবর। তনের কথা শুনে চমকে তাকালো সেলিনা। অয়ন এখানে কেন এসেছে বুঝতে পারছে না। সেলিনা নিজেকে যথেষ্ট শান্ত করে বলল, এখানে কেন এসেছে অয়ন? ডিভোর্স পেপার হাতে পেলে সাইন করে পাঠিয়ে দেওয়া হবে, সেটা তো বলেই এসেছিল নিঝুম। তয়ন মাথা নিচু করে বলল, তার জন্য আসেনি ভাইয়া? সেলিনা ভ্রু কুঁচকে বলল, তাহলে কেন এসেছে? তয়ন দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, ভাইয়া ক্ষমা চাইতে এসেছে ভাবির কাছে। এখন আর ক্ষমা চেয়ে কি হবে? আমার মেয়েটা ভেতরে ভেতরে ভেঙে গুড়িয়ে গেছে। প্রতিনিয়ত চেষ্টা করছে নিজেকে সামলে নেওয়ার। এখন আবার অয়ন ওর সামনে দাঁড়ালে নিজেকে সামলে উঠতে পারবে না। আর যেখানে সব শেষ হয়ে গেছে, এখন এসব করে কি লাভ? তয়ন মুচকি হেসে বলল, কিছুই শেষ হয়নি আন্টি। সেলিনা অবাক হয়ে বলল, মানে? তয়ন হাসিটা বজায় রেখেই বলল, ভাইয়া আর নয়না আপুর বিয়ে হয়নি। শেষ মুহূর্তে বিয়ে ভেঙে দিয়ে চলে এসেছে ভাইয়া। সেলিনা যেন চমকে উঠল তয়নের কথা শুনে। অবিশ্বাসের চোখে তাকালো তয়নের দিকে। তয়ন মাথা নেড়ে বুঝালো সে সত্যি কথা বলছে। সেলিনা বিস্ফোরিত গলায় বলল, কেন? আবেগ আর ভালোবাসার তফাৎ বুঝতে অনেক বেশি সময় নিয়ে ফেলেছে ভাইয়া। কিন্তু শেষ মুহূর্তে বুঝতে পেরেছে ঠিকই। ভাইয়া ভাবিকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে।
সেলিনার মুখে হাসি ফুটে উঠল তয়নের কথা শুনে। কোনো মা চায় না তার মেয়ের সংসার ভেঙে যাক। চায় না তার মেয়েকে সবাই ডিভোর্সি বলে কথা শোনাক। তেমনি সেলিনাও কখনো চায়নি নিঝুমের ডিভোর্স হয়ে যাক। কিন্তু সে অসহায় ছিল পরিস্থিতির সাথে। তবে নিঝুম, সে কি এত সহজে মেনে নিবে অয়নকে? হাসি মুখটা চিন্তায় গম্ভীর হয়ে গেল সেলিনার। তয়ন তা খেয়াল করে বলল, কোনো সমস্যা আন্টি? সেলিনা জোরপূর্বক হেসে বলল, না, কোনো সমস্যা না। তুমি বরং অয়নকে ভেতরে আসতে বলো। নিঝুম এখন বাসায় নেই, ভার্সিটি গেছে আর একটু পর আসবে। তয়ন সম্মতি জানিয়ে বের হয়ে গেল বাসা থেকে। গাড়ির কাছে গিয়ে জানলায় ঠকঠক শব্দ করতেই অয়ন নেমে এলো গাড়ি থেকে। অয়ন ব্যস্ত গলায় বলল, তোকে কিছু বলেছে? আমার জন্য শুধু শুধু তুই কথা শুনতে গেলি কেন? তন বিরক্ত হয়ে বলল, উফ ভাইয়া তুইও না। যেটা আগে বোঝা দরকার ছিল সেটা পরে বুঝছিস আর এখন এটা আবার অতিরিক্ত বুঝছিস? আমাকে কেউ কোনো কথা শোনায়নি। তুই চল, আন্টি তোকে ভেতরে যেতে বলেছে। অয়ন ভীত গলায় বলল, কিন্তু নিঝুম। তন ভ্রু কুঁচকে বলল, ছি ভাইয়া, তুই বউকে এত ভয় পাস? তুই আমার ভাই হতেই পারিস না। অয়ন তয়নের পিঠে থাপ্পড় মেরে বলল, আমার জায়গায় থাকলে বুঝতে পারতি কেন ভয় পাচ্ছি। কথা বাদ দিয়ে ভেতরে চল এবার। অয়ন অনেকটা সাহস নিয়ে এগিয়ে গেল বাংলোর দিকে। আচ্ছা ভাইয়া, তোর যে একটা শালিকা আছে সেটা তো জানতাম না। অয়ন ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আমার আবার শ্যালিকা আসলো কোথা থেকে? ভেতরে একটা মেয়েকে দেখলাম আর একটা বাচ্চাও। মেয়েটা আন্টিকে মা বলছিল। ওহ, তুই মনে হয় সাথীর কথা বলছিস। কে মেয়েটা? সাথী একটু প্রবলেমে ছিল, তাই নিঝুম সাহায্য করেছে আর নিজের বাড়িতে রেখেছে। আর ছোট একটা বাচ্চা দেখলাম, সেটা? বাচ্চাটা সাথীর? তয়ন প্রায় চিৎকার করে বলল, হোয়াট? অয়ন কানে হাত দিয়ে রাগী চোখে তাকালো তয়নের দিকে আর বলল, এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? সরি সরি, বাট তুই এটা কি বলেছিস? বাচ্চাটা ওই মেয়ের? নিঝুমের থেকে যতটা শুনেছিলাম তাই বললাম। আমি ওদের কাউকে দেখিনি। তয়ন আফসোসের স্বরে বলল, ভাইয়া, মেয়েটা নিজেই একটা বাচ্চা আর তুই বলছিস বাচ্চাটা তার। অয়ন সন্দেহের চোখে তাকিয়ে বলল, মেয়েটাকে নিয়ে তুই এত মাথা কেন ঘামাচ্ছিস বলতো? তয়ন আমতা আমতা করে বলল, কই না তো। অয়ন কিছু সময় তনের দিকে তাকিয়ে সামনে চলে গেল। ভেতরে গিয়ে সেলিনার কাছে মাফ চেয়ে নিল অয়ন। সেলিনা মাফ করল কিনা বুঝা গেল না। যতই হোক চোখের সামনে একমাত্র মেয়েকে ডুকরে কাঁদতে দেখেছে, কষ্ট পেতে দেখেছে। এত তাড়াতাড়ি কিভাবে সব ভুলে যাবে? সাথী শরবত করে এনে দুজনকে দিল, যদিও শীতের দিন, তবু এখন দুপুর টাইম, তাই খেয়ে ভালো লাগবে। তন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল সাথীর দিকে। এই ছোট মেয়েটা নাকি এক বাচ্চার মা, সেটা বিশ্বাস হচ্ছে মা তনের। তনের হঠাৎ মনে হলো সাথী হাজবেন্ড কোথায়। এদিকে অয়ন গ্লাসটা মুখের কাছে নিতেই কলিং বেল বেজে উঠল। সাথী বলল, নিঝুম আপু আয়শা পড়ছে মনে হয়। তয়ন ভ্রু কুঁচকে তাকালো সাথীর কথা শুনে।
এতক্ষণ তো ঠিকভাবেই কথা বলছিল। আর নিঝুমের কথা শুনে অয়নের বুকের ভেতর ধক করে উঠল। হার্টবিট বেড়ে গেল কয়েক গুণ। এমন অনুভূতির মুখোমুখি আগে কখনো হয়নি অয়ন। গ্লাসটা টেবিলে রেখে বুকের বাঁ পাশে হাত রাখল। নিজেই অবাক হয়ে গেল নিজের অনুভূতি দেখে। সেলিনা সাথীর দিকে তাকিয়ে হালকা রাগী গলায় বলল, ঠিক করে কথা বলতে বলেছি না তোকে? সাথী মাথা নিচু করে বলল, সরি মা, আর হবে না। সাথীর কথা শেষ হতেই আবারও বেজে উঠল কলিং বেল। সেলিনা বলল, মনে থাকে যেন, এখন গিয়ে দরজাটা খুলে দে। সাথী মাথা নাড়িয়া এগিয়ে গেলে অয়ন বলে উঠল, আমি খুলে দেই। সাথী দাঁড়িয়ে গেল আর সেলিনাও কিছু বলল না। অয়ন উঠে দাঁড়ালো সোফা ছেড়ে। দরজার দিকে যত আগাতে লাগল তত হার্টবিট বাড়তে থাকল। কাপা হাতে দরজা খুলে দেখতে পেল কাঙ্ক্ষিত সেই মুখ। নিঝুম সামনে তাকিয়ে অয়নকে দেখে চমকে উঠল। নিজের চোখের ভুল ভেবে চোখ বন্ধ করে হাত দিয়ে কচলে আবার তাকাল। কই, চোখের ভুল তো নয়। সেই প্রথম দিনের মতো কালো শার্ট গায়ে দাঁড়িয়ে আছে অয়ন। শুধু চেহারায় সেদিনের সেই লাবণ্যতা নেই। চোখের নিচে কালি পড়েছে, মাথার চুল খানিকটা ছন্নছাড়া। নিঝুমের চোখ পড়ল মাথার ব্যান্ডেজে। ব্যস্ত হয়ে এগিয়ে গিয়ে আবার থেমে গেল। মানুষটার উপর আজ যে অন্য কারো অধিকার। কিন্তু সে এখানে কেন এসেছে? নিঝুম এবার বিস্ময় কাটিয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো অয়নের দিকে। এদিকে অয়ন মুগ্ধ হয়ে চোখের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছিল এতদিনে। যেন কত শত বছর পর মুখটা সে দেখতে পেয়েছে। কিন্তু নিঝুমের পিছিয়ে যাওয়া অয়নের মনে যেন তীরের মতো আঘাত করল। রক্তক্ষরণ হতে লাগলো হাহাকার করা বুকের ভেতরটায়। নিঝুম অয়নের থেকে দৃষ্টি সরিয়ে এদিক ওদিক তাকিয়ে নিজেকে সামলে নিল। শুকনো ঢোক গিলে কাপা গলায় বলল, আপনি এখানে? অয়নের ঘোর কাটল নিঝুমের কথায়, তবে মুখ দিয়ে কেন শব্দ বের করার শক্তি পাচ্ছে না। ভেতর থেকে তন পাশে এসে দাঁড়িয়ে বলল, আগে ভেতরে এসো ভাবি, তারপর সব কথা জানা যাবে। তয়নকে দেখে নিঝুম অবাক হয়ে বলল, তন ভাইয়া, আপনি দেশে আসলেন কবে? তন একটু ভেবে অয়নের দিকে তাকিয়ে বলল, আচ্ছা ভাইয়া, আমি কবে এলাম বলতো? অয়ন বিরক্ত হয়ে তাকালো তনের দিকে। নিঝুম দুজনকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে গেল। সাথীকে উদ্দেশ্য করে বলল, সাথী, এক গ্লাস ঠান্ডা পানি দে তো বোন। সাথী তাড়াতাড়ি পানির গ্লাস নিঝুমের দিকে এগিয়ে দিতেই ঢকঢক করে গ্লাস ফাঁকা করে দিল। সাথী, আরেক গ্লাস দে। গ্লাসটা কে দিল না দেখেই খেয়ে নিল নিঝুম। খালি গ্লাসটা ফেরত দিতে গিয়ে খেয়াল করল এটা সাথী নয়। উপরে তাকালে অয়ন মুচকি হাসল নিঝুমের দিকে তাকিয়ে। আরো খাবে? নিঝুম উঠে দাঁড়ালো আর শক্ত গলায় বলল, মা, তোমার বান্ধবীর ছেলেটা এসেছে। ভালো করে আদর আপ্যায়ন করে করে বিদায় করো। নিঝুম নিজের রুমের দিকে পা বাড়ালে অয়ন বলে উঠল, তোমার সাথে আমার কিছু কথা আছে নিঝুম। নিঝুম বলল, আপনার সাথে আমি সব কথা শেষ করে তবেই এসেছি। এখন আপনার সাথে আমার না কোনো কথা আছে আর না আছে কোনো সম্পর্ক।
সম্পর্কের একটা সুতো ছেঁড়া বাকি আছে, সেটাও খুব তাড়াতাড়ি ছিন্ন হতে চলেছে। অয়ন অসহায় গলায় বলল, তুমি আগে আমার কথাটা একবার শুনে নাও। নিঝুম আর কিছু না বলে নিজের রুমে চলে গেল। দরজা আটকে দিবে তার আগেই একটা বলিষ্ঠ হাত তাকে বাধা দিল। তাকিয়ে দেখল অয়ন শক্ত করে ধরে রেখে দরজাটা। নিঝুম কঠিন গলায় বলল, দরজা ছাড়ুন মিস্টার ইমরান আহমেদ অয়ন। এটা আপনার বাড়ি নয় যে এখানে আপনি অভদ্রতা করবেন। অয়ন নিঝুমকে সরিয়ে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বলল, বাড়িটা আমার না হলেও বউটা আমার। নিঝুম নাকমুখ কুঁচকে বলল, লজ্জা করছে না বাড়িতে নতুন বউ রেখে এসে এখানে এমন বেহায়াপনা করতে? কেন এসেছেন এখানে? আমি তো বলেই এসেছি রিভ। নিঝুম কথা শেষ করতে পারল না, তার আগেই অয়ন নিঝুমের মুখ চেপে ধরে বলল, হুশ, কোনো ডিভোর্স হবে না। আমার বউ নিঝুম ছিল আর নিঝুমই থাকবে। নিঝুম একটা ঝটকায় অয়নকে নিজের থেকে দূরে সরিয়ে বলল, একদম স্পর্শ করবেন না আমাকে। আমাকে স্পর্শ করার অধিকার আপনার নেই। অয়ন নিঝুমকে একটানে নিজের সাথে মিশিয়ে জড়িয়ে ধরে বলল, তোমাকে স্পর্শ করার একমাত্র অধিকার আছে আমার। এতদিন নিজের অধিকার খাটাইনি, এবার থেকে খাটাবো। নিঝুম নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, কেন নয়না ধোঁকা দিয়ে চলে গেছে? না, আমি নিজের ভুল বুঝতে পেরে তাকে ছেড়ে এসেছি। নিঝুম অবাক হয়ে বলল, মানে? অয়ন দীর্ঘশ্বাস ছেড়ে নিঝুমকে ছেড়ে সামনে দাঁড়িয়ে বিয়ের দিন থেকে পুরো ঘটনা খুলে বলল নিঝুমকে। সরি নিঝুম। সব শুনে নিঝুম নিঃশব্দে হাসল। অয়নকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে বলল, আজ নয়নাকে মনে হচ্ছে আবেগ আর আমাকে ভালোবাসা। দুদিন পর অন্য কাউকে ভালোবাসা আর আমাকে আবেগ মনে হবে না, তার কি নিশ্চয়তা? আর আমার সম্পর্কে সত্যিটা জানলে আবেগ ভালোবাসা যাই আছে সব ধোয়ার মতো বাতাসে মিলিয়ে যাবে। অয়ন মলিন হেসে বলল, আমার চাই না কোনো সন্তান। সারা জীবন তুমি পাশে থাকলেই হবে। নিঝুম চমকে তাকালো অয়নের দিকে আর অবাক গলায় বলল, আপনি কি করে জানলেন? মা আমার পাগলামি দেখে সব বলে দিয়েছে। ভেবেছিল সব জানলে হয়তো তোমাকে ভুলে যাব। নিঝুম পেছনে ঘুরে কঠিন গলায় বলল, পেছনে ফেলে আসা জীবনে আমি আর ফিরে যেতে চাই না। আপনি চলে যান এখান থেকে। যখন মনে প্রাণে আপনাকে চেয়েছিলাম বারবার আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত করেছেন। আপনাকে মুক্ত করে দিয়ে চলে এসেছি, এখন আবার ফিরে যেতে বলছেন। আজ নয়নাকে আবেগ মনে হয়েছে, আগামীকাল আমাকেও হয়তো। অয়ন কঠিন গলায় বলল, তোমাকে না নিয়ে আমি কোথাও যাচ্ছি না। আর রইল আমার ভালোবাসার কথা। আমি প্রমাণ করে দিব আমি ভালোবাসি তোমাকে, তুমি আমার আবেগ বা মোহনা। আমি কোনোদিন যাব না আপনার সাথে। সেটা তো সময়ই বলে দিবে। অয়ন দরজা খুলে বের হয়ে গেল নিঝুমের রুম থেকে। তিথিকে কোলে নিয়ে বসেছিল সোফায়। মেয়েটা খুব মিষ্টি আর শান্ত।
তনের কোলে একদম চুপ করে বসে আছে। তন তাকে নানা কথা বলছে আর গাল টানছে। অয়ন তনের কাছে গিয়ে তিথির মাথা হাত বুলিয়ে বলল, গাল টানছিল কেন? ব্যথা পায় না নাকি? সেলিনা অয়নকে দেখে ব্যস্ত গলায় বলল, নিঝুম কি বলল? অয়ন সেলিনার দিকে তাকিয়ে বলল, রাগ করে আছে। আমি ঠিক রাগ ভাঙিয়ে ছাড়ব, আপনি চিন্তা করবেন না মা। সেলিনা চমকে উঠল অয়নের মুখে মা ডাক শুনে। নিঝুম তাদের একমাত্র মেয়ে। মেয়ে জামাইয়ের মুখে মা ডাক শোনার স্বপ্ন সেলিনারও ছিল, কিন্তু অয়ন সব সময় আন্টি আর আঙ্কেল বলেই ডাকত তাদের। অয়ন মাথা নিচু করে বলল, মা আমরা বরং আজ আসি। সেলিনা অবাক হয়ে বলল, এখনই ঢাকা ফিরে যাবে? অয়ন মুচকি হেসে বলল, নিঝুমকে না নিয়ে এই সিলেট থেকে এক পা নড়ছি না আমি। তাহলে কোথায় যাবে? মনে হচ্ছে না এত তাড়াতাড়ি আপনার মেয়ের মন গলবে। তাই থাকার জন্য একটা থাকার ব্যবস্থা করতে হবে আর কি। আমাদের এত বড় বাড়ি থাকতে তোমরা বাইরে থাকবে কেন? তোমরা এখানেই থাকবে। অয়ন চিন্তিত গলায় বলল, কিন্তু নিঝুম আর আঙ্কেলও নিশ্চয়ই রেগে আছে আমার উপর। সেলিনা আশ্বাস দিয়ে বলল, আমি আছি তো। পৃথিবীর কোনো মা চায় না তার মেয়েকে সমাজের মানুষ বাজে কথা বলুক, বাজে নজরে দেখুক। তেমন আমিও চাই না। তবে নিঝুম মেনে নিলেই আমরা তোমাকে মেনে নিব। এখন সম্পূর্ণটা নির্ভর করছে নিঝুমের সিদ্ধান্তের উপর। অয়ন মুচকি হেসে বলল, নিঝুম আমাকে মাফ করে দিবে এটা আমার বিশ্বাস। গাড়ি ভেতরে নিয়ে এসো আর তোমাদের জিনিসপত্রও সাথী রুম দেখিয়ে দিবে। 25। পানি পড়ার ঝমঝম শব্দ খুব মনোযোগ দিয়ে শুনছে নিঝুম। অয়ন বেরিয়ে যাওয়ার পরই শাওয়ারে এসেছে আর এখনো ঝর্ণার নিচে বসে আছে। ঘন্টাখানেক পার হয়ে গেছে, চোখমুখ ফ্যাকাশে হয়ে গেছে তার। চোখের নোনা পানি মিশে যাচ্ছে শীতের এই ঠান্ডা পানির সাথে। ওয়াশরুমের দরজায় ধাক্কা দিয়ে সাথী বলল, আপু মা খেতে ডাকছে তোমাকে। নিঝুম নাক টেনে কোনোমতে বলল, আমি খাবো না। আমি তার কিছু জানি না। মা তাড়াতাড়ি যেতে বলেছে তোমাকে। নিঝুমের উত্তরের অপেক্ষা না করে চলে গেল সাথী। নিঝুম বসে না থেকে উঠে দাঁড়ালো। এখন খেতে না গেলে আবার মা আসবে ডাকতে, আর তাও না গেলে বাবার কানে চলে যাবে এই খবর। সে অফিস থেকে চলে আসবে কোনো কিছু না ভাবে। নিঝুম মাঝে মাঝে ভাবে সে তার বাবা মায়ের একমাত্র সন্তান না হয়ে আরো ভাইবোন থাকলে ভালো হতো। একমাত্র সন্তান হওয়ায় নিঝুমের বাবা মা মেয়েকে জীবন মনে করে। নিঝুম চেঞ্জ করে বের হতেই সেলিনা রুমে এলো। মেয়ের চেহারা দেখে বুকে ধক করে উঠল তার। করুণ গলায় বলল, এতই যখন কষ্ট পাচ্ছিস তাহলে ফিরিয়ে দিয়েছিস কেন? নিঝুম মায়ের দিকে তাকিয়ে বলল, সব জানার পরও এসব বলছো তুমি? আচ্ছা তুই আমাকে বল, কেন ফিরে যাচ্ছিস না তুই? অয়নের করা অন্যায়ের জন্য, নাকি নিজের অক্ষমতার জন্য?
নিঝুম ধূপ করে বসে পড়ল ড্রেসিং টেবিলের সামনের টুলে আর ক্লান্ত গলায় বলল, আমি জানি না মা। সেলিনা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, সময় নেই। নিজেকে বোঝার চেষ্টা কর, কি চাস তুই? সাথী বলল, তুই নাকি খাবি না? খাবো, আসছি, তুমি যাও। সেলিনা মেয়ের মাথায় হাত বুলিয়ে বের হয়ে গেল রুম থেকে। নিঝুম চুল মুছতে লাগলো ধীর গতিতে আর চিন্তা করতে লাগলো কি করা উচিত তার। এত কিছু করার পর শুধু একবার সরি বললেই কি সব ঠিক হয়ে যায়? মনে যে আঘাতের দাগ রয়ে গেছে সেগুলো কি একবার চাইলে সব ভুলে যাওয়া সম্ভব? অয়নকে দেখলে চোখে ভাসে তার করা প্রত্যেকটা অপমান, অবহেলা। নিঝুম বিরক্ত হয়ে হাতে থাকা চুল মোছার টাওয়েল ছুঁড়ে ফেলল সোফায় আর মাথায় ওড়না দিয়ে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। মাথার লম্বা ঘন চুল চুইয়ে পানি পড়ে ভিজে যাচ্ছে গায়ের জামা। চেয়ার টেনে বসে বলল, মা, খাবার দাও। নিঝুম এসে বসতেই তার পাশে একটা চেয়ার টেনে কেউ বসে পড়ল। নিঝুম মনে করেছিল সাথী, কিন্তু পুরুষালী হাত দেখে মুখের দিকে তাকিয়ে চমকে উঠল। নিঝুম ভেবেছিল অয়ন চলে গেছে। নিঝুম প্রায় চিৎকার করে বলল, আপনি এখনো এখানে? সেলিনা টেবিলে খাবার রাখতে রাখতে বলল, তুই না বললি মেহমান এসেছে ভালো করে আদর আপ্যায়ন করতে? নিঝুম শক্ত গলায় বলল, শেষে বিদায় করতেও বলেছিলাম। সেটা কি শুনতে পাওনি? সময় হলে সেটাও করব। আপাতত যেটার সময় সেটাই করি না হয়। সেলিনা কথাটা বলে আবার কিচেনে চলে গেল। নিঝুম রেগে টেবিল ছেড়ে উঠে যেতে নিলে অয়ন হাত টেনে ধরল আর নিচু গলায় বলল, চুল থেকে পানি পড়ছে। ভালো করে মুছুনি কেন? ঠান্ডা লেগে যাবে তো। নিঝুম হাত ছাড়িয়ে নিয়ে বলল, ভালোবাসা একটু বেশি বেড়ে গেছে মনে হয়। এটা কিন্তু আমি তোমাকে নতুন করে বলছি না নিঝুম। আগেও এমন দেখলে একই কথা বলতাম। তবে আগে যেটা করতাম এখন সেটা করব। নিঝুম ভ্রু কুঁচকে বলল, মানে? কথার উত্তর না দিয়ে অয়ন নিঝুমের হাত ধরে নিঝুমের রুমের দিকে যেতে লাগলো। নিঝুম হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, আপনি কিন্তু এবার অতিরিক্ত বাড়াবাড়ি করছেন। এসব করে আপনি কি প্রমাণ করতে চাইছেন? কিছুই প্রমাণ করতে চাইছি না। নিজের অধিকার আগে ছেড়ে দিয়েছিলাম, এবার থেকে সব বুঝে নিব। অনেক ভুল করেছিলাম, এবার থেকে শুধরে নিব। অয়ন আর একটা শব্দও করল না। নিঝুমের রুমে গিয়ে ছুঁড়ে মারা টাওয়েল তুলে নিঝুমের চুল মুছে দিতে লাগল। নিঝুম সরে আসতে চাইলে অয়ন এক হাতে জড়িয়ে ধরে আরেক হাতে চুল মুছতে লাগলো। অনেকটা সময় সাপের মতো মোড়ামুড়ি করে হঠাৎ থেমে গেল নিঝুম। অয়নের এতটা কাছে এসেছে আগে খেয়াল হয়নি। নিঝুম একদম শান্ত হয়ে অয়নের বুকে মাথা এলিয়ে দিল। শুনতে লাগলো বুকের ধকধক শব্দ। অয়ন মুচকি হেসে বলল, এভাবেই শান্ত মেয়ে উপোস সরি শান্ত বউ হয়ে থাকবে। নিঝুমের ঘোর কেটে গেল। নিঝুম শান্ত হয়ে যাওয়ায় অয়নের হাত একটু ঢিলে হয়ে গিয়েছিল। ঘোর কাটতেই অয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল নিজের থেকে। কাঁপা গলায় বলল, দূরে থাকুন আমার থেকে। নিঝুম বড় কদমে বের হয়ে গেল রুম থেকে। থেকে অয়ন দীর্ঘশ্বাস ছেড়ে বলল,
ভালোবাসা নিয়ে তুমি বারংবার আমার কাছে এসেছো আর আমি তোমাকে আঘাত করে ফিরিয়ে দিয়েছি। এবার না হয় আমার পালা। তুমি যতবার আমাকে ফিরিয়ে দেবে আমি ততবার ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে দাঁড়াবো। রাতে নিয়াজ বাড়ি ফিরে প্রথমে একটু ঝামেলা করলেও সেলিনা তাকে সামলে নিয়েছে। বুঝিয়েছে ভুল মানুষেরই হয়। অয়ন ঠিক সময়ে তার ভুল বুঝতে পেরেছে, তাই তাকে একটা সুযোগ দেওয়া উচিত। নিয়াজ মেনে নিয়েছে, তবে সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে নিঝুমের উপর। এদিকে তনয়কে চলে যেতে বলেছিল অয়ন, কিন্তু সে যাবে না বলে দিয়েছে। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে অয়ন। নিঝুম এখন ভার্সিটি যাবে তাই গতকাল দুপুরের পর অয়নের সাথে আর কথা বলেনি। অয়ন রাগ ভাঙানোর অনেক চেষ্টা করেছে কিন্তু কিছুতেই কাজ হয়নি। নিঝুমকে আসতে দেখে সোজা হয়ে দাঁড়ালো অয়ন। নিঝুম পাশ কাটিয়ে যেতে চাইলে হাত টেনে ধরল। নিঝুম হাতের দিকে তাকিয়ে বলল, হাত ছাড়ুন। অয়ন হাতটা আরো একটু শক্ত করে ধরে বলল, গাড়িতে উঠো। নিঝুম হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, আপনার কি কানে সমস্যা নাকি মাথায়? কতবার বলেছি আমার থেকে দূরে থাকুন। তুমি বললেই আমাকে শুনতে হবে। আচ্ছা, আপনার লজ্জা করছে না এসব করতে? অন্যের বাড়িতে শুয়ে বসে খাচ্ছেন, লজ্জা করছে না? অয়ন জানে নিঝুম তাকে রাগানোর জন্য এসব বলছে, তাই না রেগে মুচকি হেসে বলল, লজ্জা নারীর ভূষণ। আর আমি জানি, তোমাকে নিজের করে পেতে আমার পথে বাধা হয়ে দাঁড়াবে আমার রাগ, ইগো, লজ্জা। তাই এসব আমি ঢাকায় রেখে এসেছি। এবার চলো, তোমার লেট হচ্ছে। আমি যাব না আপনার সাথে। যাবে না তো? না, যাব না। ওকে, এবার দেখো আমি কি করি। নিঝুম প্রশ্নবোধক চাহনিতে তাকালে অয়ন তাকে কোলে তুলে নিল ঝটপট। নিঝুম চেঁচিয়ে বলল, আরে আরে, কি করছেন আপনি? নামান বলছি এখনই। নামাবো তো অবশ্যই, তবে জায়গা মতো। অয়ন নিঝুমকে কোলে নিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ল। নিঝুম রেগে বলল, এসব কি করছেন আপনি? অয়ন সিটবেল্ট লাগাতে লাগাতে বলল, আজ তুমি আমার কোলে উঠে ভার্সিটি পর্যন্ত যাবে, এটা তোমার শাস্তি। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে পুরোপুরি? এটা ঢাকার রাস্তা নয়, অ্যাক্সিডেন্ট করে মারার প্ল্যান আছে নাকি? হ্যাঁ, সমস্যা নেই, মরে গিয়ে দুজনে একসাথে জান্নাতে গিয়ে ঘুরবো, প্রেম করব। আমার জান্নাতি হুর লাগবে না, তুমি থাকলেই হবে। নিঝুম তাকায় অয়নের দিকে। অয়নের ঠোঁটে তখনও মুচকি হাসি বিদ্যমান। আমাকে নামান, আমি পাশের সিটে বসে যাচ্ছি। সেই সুযোগ হারিয়ে ফেলেছ, এখন এভাবেই যেতে হবে। আমার এত তাড়াতাড়ি মরার শখ নেই। আমি থাকতে তোমার কিছু হতে দিব না ইনশাআল্লাহ। দেখুন, বেশি কথা না বলে নামান আমাকে। না হলে পুলিশ দেখলে চিৎকার করে বলবো, আপনি আমাকে কিডন্যাপ করছেন।
নিঝুমের কথা শুনে অয়ন ছোট ছোট চোখে তাকালো তার দিকে। নিঝুম সামনের দিকে তাকিয়ে আছে। অয়ন দরজা খুলে দিল। নিঝুম নেমে গিয়ে ঘুরে এসে পাশের সিটে বসল। নিঝুমের দিকে একবার তাকিয়ে গাড়ি স্টার্ট দিল অয়ন। অনেকটা সময় নীরবতায় কেটে গেলে হঠাৎ অয়ন বলল, আমাকে কি মাফ করা যায় না নিঝুম? নিঝুম তাকালো অয়নের দিকে কিন্তু কিছু বলল না। অয়ন দীর্ঘ শ্বাস ছেড়ে সামনে তাকিয়ে বলল, আমি জানি অনেক অনেক অন্যায় করেছি তোমার সাথে। তার জন্য যা ইচ্ছে শাস্তি দাও আমাকে, তবু ফিরে এসো। নিঝুম আনমনে বলল, শাস্তি তো দিচ্ছি। অয়ন চমকে উঠল নিঝুমের কথা শুনে, তবে কিছু বলল না। বাকি রাস্তা চুপচাপ থেকেই পৌঁছে গেল ভার্সিটির সামনে। নিঝুম নামতে গেলে অয়ন বলল, এটা যদি আমার শাস্তি হয়, ঠিক আছে, তোমার যতদিন ইচ্ছে আমি এই শান্তি ভোগ করব। নিঝুম কিছু না বলে নেমে গেল গাড়ি থেকে। অয়নও গাড়ি থেকে নেমে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে নিঝুমের যাওয়ার পানে তাকিয়ে রইল। দোস্ত ছেলেটা জ্যোৎস্না? ঠিক বলেছিস, তবে এর আগে তো দেখিনি। নিঝুম যেতে যেতে গেইটের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েদের কথা শুনে তাদের দিকে তাকাল। তাদের দৃষ্টি অনুসরণ করতেই রাগে মুখ লাল হয়ে গেল। অয়ন গাড়ির সামনে দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। নিঝুম অয়নের দিকে একটা রাগী লুক দিয়ে ভেতরে চলে গেল। অয়ন ভ্যাবাচ্যাকা খেয়ে গেল নিঝুমের লুক দেখে। হঠাৎ রেগে যাওয়ার কারণ বুঝতে পারল না। নিঝুম চলে যেতেই অয়ন গাড়িতে উঠে চলে গেল। ২৬। তয়ন বেডে আধশোয়া হয়ে ল্যাপটপে কিছু কাজ করছিল, তখনই সাথী চা নিয়ে তার রুমের দরজার সামনে দাঁড়াল। আসবো ভাইয়া? তয়ন দরজার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আসো। সাথী ভেতরে এসে চায়ের কাপ সাইড টেবিলে রেখে বলল, আপনার জন্য চা এনেছি। তয়ন মুচকি হেসে বলল, ধন্যবাদ, কিন্তু আমি চা খাই না। সাথী মলিন মুখে বলল, চা খান না কোনো? আমি চা খাই না, কফি খাই। ঠিক আছে, আমি কফি কইরা দিতাছি। তয়ন এবার ভ্রু কুঁচকে তাকাল সাথীর দিকে। সাথী দাঁতে জিহ্বা কেটে বলল, সরি। সাথী চলে যেতে গেলে তয়ন বলল, কফি লাগবে না। তোমার সাথে একটু কথা ছিল। সাথী ঘুরে তাকিয়ে বলল, জি বলুন। যদি কিছু মনে না করো তাহলে বলতাম আর কি। কিছু মনে করব না, বলুন, সমস্যা নেই। তোমার হাজবেন্ড কোথায়? সাথী ঘুরে তাকালো তনের দিকে। এই প্রশ্নের মুখোমুখি হয়তো তাকে বারবার হতে হবে। কিন্তু প্রশ্নটা যে তাকে পীড়া দেয়, ভয়ঙ্কর পীড়া, সেটা কি কেউ বুঝে? তয়ন বলল, প্রবলেম থাকলে বলতে হবে না, ইটস ওকে। সাথী সামনে তাকিয়ে বলল, না না, সমস্যা নেই। তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। তয়নকে আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে সাথী বের হয়ে গেল। তয়ন যেন বিশ্বাস করতে পারছে না সাথীর কথা। এত সুন্দর আর নিষ্পাপ একটা মেয়েকে কিভাবে কেউ ছেড়ে যেতে পারে? তাছাড়া তিথির মতো ফুটফুটে মেয়েটাও কি তার মন গলাতে পারেনি? সাথী আর তিথির জন্য খুব খারাপ লাগছে তয়নের। কি করছিস তুই? আরে ভাইয়া যে, ভাবিকে ভার্সিটি দিয়ে এসেছিস? হ্যাঁ দিয়ে এসেছি, আর তোর জন্য ফ্লাইটের টিকিট নিয়ে এলাম। তয়ন ভ্রু কুঁচকে বলল, কিসের টিকিট?
অয়ন টিকিট তয়নের হাতে দিয়ে বলল, বিকেলের ফ্লাইটে তুই ঢাকা যাচ্ছিস। তয়ন টিকিটের দিকে একবার তাকিয়ে অয়নের দিকে তাকালো, আমি তো তোর সাথে এসেছি আর তোর সাথেই যাব। অয়ন দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, নিঝুম এত সহজে ফিরে যাবে না আমার সাথে। অফিস রেখে দুজনেই এখানে পড়ে থাকলে বিজনেস গোল্লায় যাবে। বাবার অনেক কষ্টে গড়ে তোলা প্রতিষ্ঠান আমাদের জন্য শেষ হয়ে যাবে। তাই তুই ঢাকায় গিয়ে অফিস সামলা কিছুদিনের জন্য। আর মাও একা আছে সেখানে। তয়ন গাল ফুলিয়ে বলল, আমি যদি না আসতাম। তুই না আসলে সেদিন হয়তো বাঁচতামই না আমি। তন রেগে বলল, একদম বাজে কথা বলবি না। কয়টার ফ্লাইট? দুপুর 2টার। ঠিক আছে, আমি চলে যাব। তাহলে এখন রেস্ট নেই, আমি ফ্রেশ হয়ে আসছি। অয়ন চলে গেলে তন হাতে রাখা টিকিটের দিকে তাকিয়ে রইল। অজানা কারণে এখান থেকে যেতে ইচ্ছে করছে না তনের, কিন্তু কিছু করারও নেই। তবে যাওয়ার আগে সাথীকে একবার সরি বলতে হবে। তন বেড থেকে নেমে সাথীকে খুঁজতে বের হয়ে গেল। কিচেনে দাঁড়িয়ে দুপুরের রান্নার জন্য সবজি কাটছিল সাথী। সেদিকে তার খেয়াল নেই, অন্য এক দুনিয়ায় ডুবে আছে সে। তন দরজার সামনে দাঁড়িয়ে কিছুটা সময় দেখল সাথীকে। মেয়েটা সত্যি অনেক মায়াবী, মুখটা যেন নিষ্পাপ। সাথী হঠাৎ হু করে উঠলে তনের ভাবনার ব্যাঘাত ঘটে। সাথী হাতের আঙুল চেপে ধরে তাকিয়ে আছে, টপ টপ করে রক্ত পড়ছে হাত থেকে। তন এগিয়ে গিয়ে হাত ধরে দেখে বলল, একটু সাবধানে কাজ করতে পারো না? কতটা কেটে গেছে দেখো তো, চলো আমার সাথে। তন আঙ্গুল শক্ত করে চেপে ধরে সাথীকে নিজের রুমে নিয়ে গেল। সাথী অবাক চোখে তাকিয়ে আছে তনের দিকে, এর থেকে অনেক বড় বড় আঘাতে কেউ একটু তাকিয়েও দেখেনি। সাথীর চোখে পানি চলে এলো তনের এটুকু কেয়ারে। তন সাথীকে বসিয়ে রেখে নিজের ব্যাগ থেকে ফার্স্ট এইড বক্স এনে তুলোয় মেডিসিন লাগিয়ে কাটা জায়গায় লাগাতেই সাথী ব্যথা কুকড়ে গেল। তন ব্যস্ত গলায় বলল, সরি সরি, আমি আস্তে আস্তে করছি। তন ফু দিয়ে ধীরে ধীরে কাটা জায়গা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। সাথী তখনও মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তনের দিকে। সাথীকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তন একটু অপ্রস্তুত হয়ে বলল, আমি আসলে তোমাকে সরি বলতে গিয়েছিলাম। নিজের অজান্তে তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি আমি। সাথী দৃষ্টি সরিয়ে বলল, আমি কিছু মনে করিনি। আপনি তো খুব কমন একটা প্রশ্ন করেছেন, কষ্ট পাবো কেন? আমি সত্যি দুঃখিত সাথী। এভাবে বলবেন না দয়া করে। আমি এখন আসি, কাজ আছে। সাথী উঠে আবার কিচেনের দিকে চলে গেল। কিচেনে গিয়ে ব্যান্ডেজের উপর আলতো হাত ছুঁয়ে দিল। মুগ্ধতায় ডুবে গেল সে। আড়াল থেকে তন ক্যামেরা বন্দি করে নিল সাথী হাসিমাখা মুখটা। কাজটা কেন করলো তনের নিজেরও জানা নেই। নিঝুম বাড়ি ফেরার পর তন তার সাথে দেখা করে বের হয়ে গেল। যাওয়ার আগে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল সাথীর দিকে। সেটা আর কারো চোখে না পড়লেও নিঝুমের চোখে ঠিক ধরা পড়ে গেল।
নিঝুমের দিকে চোখ পড়তেই সাথী নিজের রুমে চলে গেল। মেয়েকে কোলে নিয়ে বেকনিতে গিয়ে দাঁড়ালো। অয়ন ড্রাইভিং সিটে বসলো আর তন পাশের সিটে। সাথীর বেকনিতে তাকিয়ে আরো এক নজর দেখে নিল তাকে। তনের কেন জানি মনে হচ্ছে আর কখনো দেখা হবে না এই মায়াবী মুখটা। তন নিজের ভাবনায় শিউরে উঠল। না না, এসব কি ভেবে চলেছে সে। গাড়ি চলতে শুরু করলো আর তনের বুকে চিনচিনে ব্যথা অনুভব হতে লাগলো। মাত্র কয়েক ঘন্টার পরিচয় কারো জন্য এমন অনুভূতির মানে খুঁজে পেল না তন। বারবার চেষ্টা করছে মাথা থেকে ঝেড়ে ফেলতে, কিন্তু পেরে উঠছে না। পৌঁছে একটা কল করে দিস। অয়নের কথায় কোনো সাড়া শব্দ দিল না তন। অয়ন ভ্রু কুঁচকে তাকিয়ে কাঁধে ধাক্কা দিল। তন চমকে অয়নের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? কোথায় হারিয়েছিস তুই বলতো? কি আবোল তাবোল বকছিস? হারাতে যাব কেন? তাহলে কি ভাবছিলি এত মনোযোগ দিয়ে? কিছু না, তুই কি বলছিলি সেটা বল। পৌঁছে একটা কল করতে বললাম আমাকে, আর পারলে আজই একবার অফিসে গিয়ে খোঁজ খবর নিস। আচ্ছা ঠিক আছে। টুকটাক কথায় দুজনে পৌঁছে গেল এয়ারপোর্টে। তয়নকে বিদায় দিয়ে অয়ন আবার নিঝুমদের বাসার উদ্দেশ্যে রওনা হলো। মাথায় হাজারো চিন্তা, কিভাবে মানাবে এই রাজকুমারীকে। 27 সময় নিজ গতিতে বয়ে চলেছে, সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ আর মাসে। হ্যাঁ, প্রায় মাস হতে চলল অয়ন সিলেট আছে। কোনো চেষ্টা বাদ রাখেনি নিঝুমের রাগ ভাঙাতে। সকালে নিঝুমের সাথে খালি পায়ে সবুজ ঘাসে হাঁটতে যাওয়া থেকে শুরু করে এই শীতের মধ্যরাতে আইসক্রিম খেতে নিয়ে যাওয়া পর্যন্ত সব করেছে। কিন্তু নিঝুম এখনো মন খোলে কথা বলে না অয়নের সাথে। তবে কিছুদিন থেকে অয়নের মনে হচ্ছে নিঝুমের রাগ ভেঙেছে অনেক আগে, কিন্তু এখন শুধু মজা নিচ্ছে। নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে তাকে। অয়ন ঠিক করে নিয়েছে আজ এর ফয়সালা করেই ছাড়বে। গাড়ি নিয়ে ভার্সিটি যাচ্ছে নিঝুমকে নিয়ে আসতে। আজকাল নিজেকে ড্রাইভার মনে হয় অয়নের কাছে। সকালে নিঝুমকে ভার্সিটি পৌঁছে দিয়ে গাড়ি নিয়ে সারা সিলেট ঘুরে বেড়ানো আর নিঝুমের ছুটি হলে তাকে নিয়ে বাসায় যাওয়াটা তার সারাদিনের কাজ। দুটো চা বাগান কিনেছে, তার টুকটাক কাজ করেছে, তবে অয়ন পারলে দিনরাত 24 ঘন্টা পরে থাকে নিঝুমের সাথে, তবু যাতে রাজকুমারীর রাগটা একটু কমে। ভার্সিটির সামনে আসতেই রেগে গাড়ির স্টিয়ারিং শক্ত হাতে চেপে ধরল অয়ন। গেইটের সামনে ফুসকার দোকানে এক ছেলের সাথে ফুসকা খাচ্ছে নিঝুম। হাসি যেন তার কিছুতেই থামতে চাইছে না। কিছুটা সময় সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল অয়ন। আজকাল নিঝুম তার সাথে প্রয়োজন ছাড়া কথা পর্যন্ত বলে না, আর এখানে অন্য ছেলের সাথে তার হাসি থামছে না। হঠাৎ কাশি উঠে গেল নিঝুমের। ছেলেটা ব্যস্ত হয়ে ফুসকার প্লেট রেখে নিঝুমের জন্য পানি আনতে গেল। অয়ন গাড়ি থেকে পানির বোতল নিয়ে নিঝুমের সামনে ধরল। পানির বোতল দেখে কে দিয়েছে সেটা দেখার সময় হলো না নিঝুমের।
অয়নের হাত থেকে প্রায় কেড়ে নিয়ে ঢকঢক করে পানি পান করতে লাগলো। একটু শান্ত হতেই পানিটা কে দিয়েছে দেখার জন্য তাকাতেই দাঁড়িয়ে গেল নিঝুম। কাশি যেটুকু বাকি ছিল এমনই থেমে গেল। কাঁপা গলায় বলল, আপনি? তখনই ছেলেটা হন্তদন্ত হয়ে পানি নিয়ে এসে বলল, ঝুম এই নাও পানি খাও। নিঝুম এবার ছেলেটার দিকে তাকিয়ে আবার অয়নের দিকে তাকালো ভীত দৃষ্টিতে। ছেলেটা অয়নকে খেয়াল করে বলল, উনি কে ঝুম? নিঝুম কিছু বলার আগেই অয়ন গম্ভীর গলায় বলল, ফুসকা খাওয়া হয়ে গেলে এবার যাওয়া যাক। কথাটা শেষ করে অয়ন আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়িতে গিয়ে বসে পড়ল। নিঝুম ব্যাগটা হাতে নিয়ে ছেলেটার দিকে একবার তাকিয়ে গাড়িতে উঠে বসল। ছেলেটা বোকার মতো শুধু তাকিয়ে দেখল। প্রচণ্ড স্পিডে গাড়ি চালাতে লাগল অয়ন। নিঝুম ভয় পাচ্ছে কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না। অয়ন হঠাৎ বলে উঠল, আচ্ছা নয়নার সাথে আমাকে দেখে তোমারও বুঝি এমনই কষ্ট হয়েছিল? নিঝুম অবাক হয়ে তাকালো অয়নের দিকে। তার কথাটা বুঝার চেষ্টা করতে লাগলো। মস্তিষ্কে একটু চাপ প্রয়োগ করতেই বুঝতে পারল কথাটার অর্থ। অয়ন আবারও বলল, যদি এমনই কষ্ট হয়ে থাকে তাহলে আমি ক্ষমার অযোগ্য অপরাধ করে ফেলেছি। যে অপরাধের কোনো ক্ষমা হয় না। কথাটা শেষ করে অয়ন তাকালো নিঝুমের দিকে। অয়নের লাল টকটকে চোখ দুটো দেখে ভয়ে আঁতকে উঠল নিঝুম। এতটা রেগে গেছে অয়ন, কিন্তু এতগুলো দিন ধরে তোমার অবহেলা আমাকে একটু একটু করে পুড়িয়েছে। আমিও বিনা বাক্যে পুড়েছি তোমার দহনে, কারণ আমি তার প্রাপ্য ছিলাম। কিন্তু বিশ্বাস করো আজ যে আগুন জ্বলছে তা সহ্য করার মতো শক্তি আমার নেই। আজ উপলব্ধি করতে পারছি তুমি কতটা সহ্য করেছ। তবে তোমার মতো সহ্য ক্ষমতা আমার নেই। তাই যা সিদ্ধান্ত নেওয়ার তোমাকে আজই নিতে হবে। নিঝুম এবার অবাক আর কম্পিত গলায় বলল, মানে? অয়ন একটা পাহাড়ের ঢালে গাড়ি পার্ক করল।
রাস্তা থেকে একটু এগিয়ে দাঁড়ালেই গভীর খাদ। সেখানে পড়লে হয়তো কারো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। অয়ন গাড়ি থেকে নেমে সেদিকে একটু এগিয়ে গেল। তারপর ঘুরে তাকালো গাড়ির দিকে। নিঝুমও গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছে ততক্ষণে। অয়ন শান্ত গলায় বলল, ছেলেটা কে ছিল? নিঝুমও বেশ শান্ত গলায় উত্তর দিল, আমার নতুন বন্ধু সৌরভ। অয়ন এটা নিয়ে আর প্রশ্ন করল না, কিছুটা সময় তাকিয়ে রইল নিঝুমের দিকে। আমাকে কি তুমি কোনোদিন মাফ করবে না? প্রশ্নটা করার পর চারদিকে কেবল নীরবতা। মিনিট দুয়েক পার হলেও নিঝুমের কোনো উত্তর কানে এলো না অয়নের। অয়ন এক পা পিছিয়ে গেল নিঝুমের থেকে আর এক পা এগিয়ে গেল খাদের দিকে। নিঝুম তখনও খেয়ালই করেনি অয়নের পিছনে গভীর খাদ, আর অয়নও নিঝুমকে বুঝতে দিচ্ছে না সে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে খাদের দিকে। অয়ন আবারও শান্ত গলায় বলল, তোমার মনে কি একটুও ভালোবাসা অবশিষ্ট নেই আমার জন্য? এবারও উত্তর এলো না নিঝুমের দিক থেকে, আর অয়ন আরও এক পা পিছিয়ে গেল নিঝুমের থেকে। নিঝুম এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাটির দিকে, আর অয়ন নিঝুমের দিকে। তুমি কি চাও আমি তোমার জীবন থেকে চিরদিনের জন্য চলে যাই অনেক দূরে? এবারও নিশ্চুপ, কোনো উত্তর নেই নিঝুমের মুখে। আরও এক পা পিছিয়ে গেল অয়ন। পারবে অন্য কারো সাথে নিজের জীবন সাজিয়ে নিতে, নতুন করে? আরও এক পা পিছুতে হলো অয়নকে, কারণ নিঝুম হয়তো সেটাই চাইছে। যেন সে পণ করেছে আজ আর মুখ থেকে কোনো শব্দ বের করবে না। অয়নের চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। আজ বুঝতে পারছে সে ক্ষমা পাওয়ার যোগ্য নয়। অয়ন পারত নিঝুমকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে নিজের কাছে ফিরতে বাধ্য করতে। কিন্তু নিঝুমকে আর কিছুর জন্য বাধ্য করতে চায় না সে। তাই ভাবল নীরবে সরে যাবে নিঝুমের পথ থেকে। আর মাত্র এক পা পেছনে গেলে অয়ন হারিয়ে যাবে এই গভীর খাদে। অয়ন অসহায় কান্না ভেজা গলায় বলল, একটুও কি ভালোবাসো না? আর একটুও না? একটুও কষ্ট হবে না আমি হারিয়ে গেলে? একবারও আমার শূন্যতা পোড়াবে না তোমাকে? অয়নের কান্না ভেজা গলা নিঝুমের হৃদয়ে আঘাত করল। ছেলেরা সহজে কাঁদে না, কষ্ট যখন সহ্য সীমা পার করে তখনই চোখে নোনাজল মজা হয় তাদের। নিঝুম এবার চোখ তুলে তাকালো অয়নের দিকে আর চিৎকার করে বলল, আপনি কেন বুঝতে পারছেন না আমি আপনার জীবনে ফিরে গেলে বিশাল এক অপূর্ণতার কারণ হব। জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলো থেকে বঞ্চিত হতে হবে আপনাকে। অয়ন বাকি এক পাও পিছিয়ে যেতে শুরু করেছিল, কিন্তু পা থেমে গেল নিঝুমের কথা শুনে। টলমলে চোখে তাকালো নিঝুমের দিকে। মেয়েটা দুহাতে মুখ ঢেকে চিৎকার করে কাঁদছে। অয়ন দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল নিঝুমকে। মুখটা দুহাতে উঁচু করে ধরে চোখের পানি মুছে দিয়ে কপালে নিজের ওষ্ঠদ্বয় ছুঁয়ে দিল। আমি তো বলেছি আমার আর কাউকে চাই না। নিঝুম কাঁদতে কাঁদতে বলল, সেটা আজ বলছেন, কিন্তু একটা সময় গিয়ে আপনার আফসোস হবে আজকের এই সিদ্ধান্তের জন্য। সেই সময়টা আসার আগে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমার। নিঝুম চমকে উঠে অয়নের ঠোঁটে হাত রেখে বলল, একদম বাজে কথা বলবেন না। অয়ন নিঝুমের হাতটা নিজের ঠোঁট থেকে সরিয়ে একটা চুমু খেয়ে বলল, একটু আগে বলা কথাটা বলতে আর এক সেকেন্ড লেট করলে হয়তো এতক্ষণে সত্যি বন্ধ হয়ে যেত এই নিঃশ্বাস। নিঝুম প্রশ্নবোধক দৃষ্টিতে অয়নের দিকে তাকালে সে আঙ্গুল উঁচিয়ে সামনের খাদের দিকে ইশারা করল।
সেদিকে তাকিয়ে ভয়ে আঁতকে উঠল নিঝুম। শক্ত করে অয়নকে জড়িয়ে ধরে বলল, এটা কি করতে যাচ্ছিলেন আপনি? তোমাকে অন্য কারো পাশে দেখার মতো শক্তি আমার নেই, সেটা আজ বুঝতে পেরেছি আমি। সৌরভ শুধুমাত্র ফ্রেন্ড আমার। কিন্তু এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল সে তোমাকে কেড়ে নিবে আমার থেকে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আমার। আজ হাড়ে হাড়ে বুঝেছি কতটা কষ্ট দিয়েছি আমি তোমাকে, যার সত্যি কোনো মাফ হয় না। নিঝুম বলল, তোকে মাফ করল আপনাকে? অয়ন ভীত গলায় বলল, মানে? সারা জীবন এই অন্যায়ের শাস্তি ভোগ করতে হবে আপনাকে। তোমার থেকে দূরে থাকার শাস্তি ছাড়া যে কোনো শাস্তি মাথা পেতে নিব আমি। দূরে থাকতে হবে, কিন্তু আমার থেকে নয়, পৃথিবীর বাকি সব মেয়েদের থেকে। আমি আর 2 মা ছাড়া আর কারো দিকে তাকাতে পারবেন না কোনোদিন। তোমার এই শাস্তি আমি সানন্দে মেনে নিলাম রাগকুমারী। রাগকুমারী নাম শুনে রেগে তাকালো নিঝুম। রাগে তার নাক ফলে গেছে। অয়ন টুপ করে নিঝুমের নাকের ডগায় একটা ছোট কামড় বসিয়ে দিল। নিঝুম আরও রেগে অয়নকে কয়েকটা চড় থাপ্পড় মেরে দিল। অয়ন জড়িয়ে ধরল নিঝুমকে। আজ থেকে এই সম্পর্ক সযত্নে আগলে রাখার দায়িত্ব নিল অয়ন। কখনো ফুলের টোকা পরিমাণ কষ্ট নিঝুমকে দিবে না, মনে মনে প্রতিজ্ঞা করে নিল নিজের কাছে। 28 অয়নি, তুমি এখনই রেডি না হলে তোমার ছোট আব্বু তোমাকে রেখে চলে যাবে। কিন্তু ছোট আব্বু কখনোই আমাকে রেখে যাবে না। ছোট আব্বু তো অনেক অনেক ভালো। তুমি দেখনি আমি যাকে বলেছি তাকেই ছোট আম্মু করে আনতে রাজি হয়ে গেছে। অয়ন মেয়ের কথায় ছায় দিয়ে বলল, তুমি আমার মেয়েকে মিথ্যা কেন বলছো নিঝুম? অয়নির ছোট আব্বু তো অয়নিকে ছাড়া যেতেই পারবে না। হ্যাঁ, এবার আপনিও মেয়েকে মাথায় তুলুন। সবাই রেডি হয়ে গেছে, শুধু আমরা 3 জনই বাকি। অয়ন মেয়ের চুল মুছে দিতে দিতে বলল, তোমাকে রেডি হতে মানা করেছে কে? আমি আর আমার প্রিন্সেস একাই রেডি হতে পারি। নিঝুম কোমরে হাত দিয়ে দুজনের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আজ তোমরা একা রেডি হবে। নিঝুম নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওয়াশরুমে চলে গেল। অয়ন আর অয়নি রুম কাঁপিয়ে হাসতে লাগল। এই দুজনের কাজই নিঝুমকে জ্বালানো। অয়ন খুব সুন্দর করে অয়নিকে রেডি করে দিল। কপালে চুমু খেয়ে বলল, আমার কিউট প্রিন্সেস, এবার তুমি দাদুর কাছে যাও, আমি আর তোমার মা এখনই রেডি হয়ে আসছি। অয়নি অয়নের গলা জড়িয়ে গালে চুমু খেয়ে বলল, ওকে বাবা। অয়ন বেড থেকে নামিয়ে দিতেই অয়নি দৌড়ে চলে গেল রুম থেকে। অয়ন রেডি হতে লাগলো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে সেদিকে তাকিয়ে থমকে গেল অয়ন। মাথায় টাওয়েল জড়িয়ে বের হয়ে এসেছে নিঝুম। এগিয়ে এসে অয়নের পাশে দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ারে হেয়ার ড্রায়ার খুঁজতে লাগলো। অয়ন তখনও তাকিয়ে আছে নিঝুমের দিকে। দেখতে দেখতে বিয়ের 8 বছর পেরিয়ে গেল তাদের। তবে নিঝুমের প্রতি অয়নের মুগ্ধতা দিন দিন যেন কেবলই বেড়ে চলেছে। হেয়ার ড্রায়ার হাতে সোজা হয়ে দাঁড়াতেই অয়নকে এভাবে তাকিয়ে থাকতে খেয়াল করল নিঝুম। ভ্রু কুঁচকে বলল, কি দেখছেন এভাবে? অয়ন হুট করে পেছনে থেকে নিঝুম জড়িয়ে ধরে বলল, তুমি দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছ। নিঝুম অয়নকে ছাড়িয়ে বলল, আমাদের লেট হচ্ছে। মাথার টাওয়েল খুলে চুল শুকাতে গেলে অয়ন বলল, চুল নষ্ট হবে তো।
এখন সময় নেই চুল শুকানোর। ওকে দাও, আমি করে দিচ্ছি তাহলে। অয়ন নিঝুমের হাত থেকে হেয়ার ড্রায়ার নিয়ে নিজেই চুল শুকিয়ে দিতে লাগলো আর সাথে দুষ্টুমি। ইজি চেয়ারে বসে সাথীর ছবির দিকে তাকিয়ে আছে তয়ন। চোখ দুটো আজ আবারও পর হয়েছে তার, অন্যের জন্য নোনা জল ঝরাচ্ছে। ছবিতে আলতো স্পর্শ করে বলল, 6 বছর হয়ে গেছে তুমি নেই। তবু দেখো, মাত্র কয়েক ঘন্টার পরিচয়ের জোরে আজও রাজত্ব করছো আমার মনে। কিছু ভালোবাসা বুঝি এমনই হয়, প্রকাশ করার আগেই হারিয়ে যায়, থেকে যায় সারা জীবন অপ্রকাশিত হয়ে মনের কোণে সুপ্ত অনুভূতি হয়। এমন কেন হলো বলতো সাথী? একবার বলার সুযোগটাও পেলাম না কেন আমি? মরিচা ধরা মনের খাঁচায় অন্য কারো আগমনের বার্তা নিয়ে এসেছে আজ। চিরতরে অন্য কারো হতে চলেছি, তবে তাকে তোমার মেয়েই বেছে নিয়েছে। তার ছোট আম্মু সেই পছন্দ করেছে। তার ছোট আম্মু সেই পছন্দ করেছে। তয়ন ছবিটা বুকে জড়িয়ে হারিয়ে গেল আজ থেকে 6 বছর আগে। 29। নিঝুম সেদিন অয়নকে মাফ করে দিল ও পরীক্ষা পর্যন্ত সিলেট ছিল আর অয়ন ঢাকা চলে আসে। অয়ন মাঝে মাঝে চলে যেত নিঝুমের কাছে, কিন্তু তনের আর যাওয়া হয়নি। অয়ন ফেরার পর আবার পড়াশোনার জন্য চলে গিয়েছিল সিডনি, কিন্তু সাথী যেন তার জীবনের প্রতিটা মুহূর্ত দখল করে নিয়েছিল। এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি সেই মুখ। এভাবেই কেটে যায় 6 মাস। ছোট তিথি একটু একটু করে হাঁটতে শিখেছে কেবল। বিকেলে তিথিকে নিয়ে সাথী আর নিঝুম ছাদে যায়। বৃষ্টির মৌসুম, তাই ছাদে শেওলা পড়ে পিচ্ছিল হয়ে গেছে। নিঝুম সাথীর উদ্দেশ্যে বলল, দেখে পা ফেলিস, খুব পিচ্ছিল হয়েছে। তিথিকে কোলেই রাখো। সাথী মুচকি হেসে বলল, ঠিক আছে। আজ একটু রোদের দেখা মিলেছিল, তাই অনেক কাপড় ধুয়ে শুকাতে দিয়েছে ছাদে। সেগুলো নিতেই ছাদে আসা দুজনের। তিথিকে রেখে আসতে চেয়েছিল, কিন্তু মেয়ে তোকে দে অস্থির, তাই সাথে এনেছে। ছাদের কাছেই একটা কদম গাছ, তাতে ফুল ফুটেছে। তিথি সেগুলো দেখিয়ে এনে দিতে বলছে আর কাঁদছে। নিঝুম মুচকি হেসে বলল, তুই ওকে কোলে নিয়ে দাঁড়া, আমি দেখি নাগাল পাই কিনা। ওখানটাতে পিচ্ছিল বেশি মনে হচ্ছে, যেতে হবে না, আর রেলিংও নেই ছাদে। কিছু হবে না, তুই দাঁড়া। সাথীর কথা না শুনে নিঝুম হাত বাড়িয়ে ফুল ধরার চেষ্টা করতে লাগলো, কিন্তু একটুর জন্য নাগাল পাচ্ছে না। অনেকটা সময় চেষ্টা করার পরও হাতে আসছে না দেখে নিঝুম আর একটু এগিয়ে গেল। নিঝুম পারছে না দেখে সাথী মেয়েকে কল থেকে নামিয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকতে বলে নিঝুমের দিকে এগিয়ে গেল। সাথী নিঝুমের কাছাকাছি যেতেই হঠাৎ নিঝুম নিজের ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নেয়। সাথী নিঝুম হাত ধরে টান দিয়ে সরিয়ে আনলেও নিজেকে সামলাতে পারল না। পা পিছলে গেল সাথীর, নিঝুম হাত ধরতে গিয়েও পারল না, হাতে কেবল একটু ছোঁয়া লাগলো। নিঝুম আকস্মিক ঘটনায় হতবিহ্বল হয়ে গেল। কি হয়েছে বুঝতে পারলে সাথী বলে চিৎকার করে উঠল, কিন্তু ততক্ষণে সাথী নিচের শক্ত পাথরে গিয়ে আছড়ে পড়েছে। নিঝুম উপর থেকে নিচের দিকে তাকিয়ে দেখতে পেল সাথী যেন তার দিকে তাকিয়ে আছে, আর মাথার নিচ থেকে লাল রক্তের স্রোত বয়ে চলেছে।
নিঝুমের চোখ থেকে টপ করে এক বিন্দু পানি গড়িয়ে পড়ল। তখনই পেছনে থেকে কেঁদে উঠল তিথি। বেকনিতে বসে চা খাচ্ছিল সেলিনা আর নিয়াজ। সেলিনা বাইরের দিকে তাকিয়েছিল, তাই পড়তে দেখেছে সাথীকে। হাত থেকে চায়ের কাপ নিচে পড়ে কয়েকটু করে ভাগ হয়ে গেল। চায়ের কাপ পড়ার আগে ভারী কিছু পড়ার শব্দে বাইরে তাকিয়েছিল নিয়াজ। কাপ ভাঙার শব্দ আর নিঝুমের চিৎকার একসাথে কানে এলো নিয়াজের। কিছু মুহূর্তের জন্য সবাই যেন জ্ঞানশূন্য হয়ে গেল, কি করার উচিত ভুলে গেল। তারপর হঠাৎই নিয়াজ উঠে দৌড়ে বাইরে সাথীর কাছে গেল। শ্বাস চলছে, তাই দ্রুত হসপিটালে নেওয়া হলো। ডক্টর জানালো মাথার পিছনে গভীর আঘাত লেগেছে। দুদিন পর জ্ঞান ফিরে সাথীর, কিন্তু অবস্থা ভালো নয়। অয়ন সেদিনই চলে এসেছিল নিঝুমের থেকে খবর পেয়ে। অয়ন আর নিঝুম বাইরে বসেছিল, তখনই ডক্টর এসে বলে, নিঝুমকে এখানে। নিঝুম ব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়ে বলল, ডক্টর আমিই নিঝুম। কি হয়েছে? সাথী ঠিক আছে তো? রোগীর জ্ঞান ফিরেছে আর আপনার সাথে কথা বলতে চাইছে। উনার হাতে বেশি সময় নেই। ডক্টরের কথা শুনে এক কদম পিছিয়ে গেল নিঝুম। অয়ন শক্ত হাতে ধরে ফেলল নিঝুমকে। নিঝুম অয়নের দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল, আমার জন্য হয়েছে এসব। অয়ন নিঝুমের চোখ মুছে দিয়ে বলল, সবই আল্লাহ তাআলার ইচ্ছে। সাথী অপেক্ষা করছে তোমার জন্য। নিঝুম এগিয়ে গেল আইসিইউর দিকে। দরজা ঠেলে ভেতরে গিয়ে দেখল লম্বা লম্বা শ্বাস নিচ্ছে সাথী। মুখে অক্সিজেন মাস্ক, তবু যেন অক্সিজেনের বড্ড অভাব তার কাছে। দুদিনে ফর্সা মুখটা ফ্যাকাশে হয়ে গেছে সাথীর। নিঝুমের সারা শরীর কাঁপছে, তবু এগিয়ে গেল বেডের দিকে। পাশে গিয়ে চেয়ারে বসে কাঁপা হাতে সাথীর হাতটা নিজের হাতের মুঠোয় নিল নিঝুম। নিভু চোখে তাকালো সাথী, আর নিঝুমকে দেখে জোর করে হাসি টানল ঠোঁটের কোণে। অক্সিজেন মাস্ক খুলে ভেঙে ভেঙে বলল, আপু। নিঝুম আর কান্না আটকে রাখতে পারল না, কাঁদতে কাঁদতে বলল, কেন বাঁচাতে গিয়েছিলি আমাকে? সাথী হাসিটা বজায় রেখে অনেক কষ্টে বলল, আমার মতো এতিম আর অসহায় মেয়েকে তুমি একটা পরিবার দিয়েছ। আমার মেয়ের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাওয়া থেকে বাঁচিয়েছ। আমি যে তোমার কাছে অনেক ঋণী আপু। নিঝুম হেঁচকি তুলে কাঁদছে সাথীর দিকে তাকিয়ে। সাথী এতটুকু বলে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। বড্ড কষ্ট হচ্ছে তার কথা বলতে, বারবার গলা শুকিয়ে আসছে। তোমাকে একদিন বলেছিলাম সুযোগ পেলে একটু হলেও ঋণ শোধ করব তোমার। তুমি আমার মেয়েকে আমার কোলে নিরাপত্তা দিয়েছ, আর আমি আজ তোমাকে মায়ের কোলে ফিরিয়ে দিলুম। নিঝুম কাঁদতে কাঁদতে বলল, এবার যে তুই আমাকে ঋণী করে দিল। সাথী শক্ত করে নিঝুমের হাতটা ধরে বলল, আমার কাছে তোমার কোনো ঋণ নেই আপু। শুধু আজ থেকে আমার মেয়েকে নিজের মেয়ে মনে করে মানুষ করো। আজ থেকে ভুলে যাও তিথির সাথে আমার কোনো সম্পর্ক আছে। আমি চাই আমাকে তুমি তোমার বোন হিসাবে মনে রাখো, তিথির মা হিসাবে নয়।
আজ থেকে তিথির মা শুধুমাত্র তুমি। নিঝুম ব্যস্ত গলায় বলল, তোর কিছু হবে না। আমরা আজই তোকে ঢাকায় নিয়ে যাব আর বড় হসপিটালে চিকিৎসা করাবো। তুই একদম ভালো হয়ে যাবি। সাথীর নিঃশ্বাস আগের থেকেও ভারী হয়ে গেছে। সে জোরে জোরে শ্বাস ছেড়ে বলল, আমার হাতে সময় নেই আপু, তুমি কথা দাও আমার এই ইচ্ছেটা তুমি পূরণ করবে। নিঝুম নাক টেনে বলল, কথা দিল ম। সাথী যেন এত অস্থিরতায় একটু স্বস্তি পেল। চোখের কোণ বেয়ে নোনাজল গড়িয়ে পড়ল। সাথী জানে তার মেয়ের জন্য নিঝুমের থেকে ভালো মা হয়তো সে নিজেও হতে পারবে না। সাথী আবার বলল, ওই লোকটাকে কখনো আমার মেয়ের কাছে ঘেঁষতে দিও না আপু। লোকটার ছায়াও যেন না পড়ে আমার মেয়ের উপর। নিঝুম সাথী গালে হাত দিয়ে পানি মুছে দিয়ে বলল, আমার বুকে আগলে রাখবো আমার মেয়েকে। নিঝুমের কথা শুনে মুচকি হাসল সাথী আর জোরে একটা শ্বাস নিল। তারপরই সব কেমন নীরবতায় ছেয়ে গেল। নিঝুম অনুভূতিহীন হয়ে তাকিয়ে রইল সাথীর নিষ্প্রাণ মুখটার দিকে। চোখ দুটো এখনো তাকিয়ে আছে তার দিকে, যেন কত কথা বলছে। দম বন্ধ হয়ে আসছে নিঝুমের, বড্ড বেশি কষ্ট হচ্ছে। মেয়ের জ্ঞান ফিরেছে শুনে হন্তদন্ত হয়ে ছুটে এসেছে নিয়াজ আর সেলিনা। আইসিইউতে একজনের বেশি ঢোকার অনুমতি নেই, তবু জোর করে ঢুকে গেল তারা। কিন্তু ভেতরে গিয়ে যা দেখলো তাতে পা থেমে গেল। সেলিনা সেখানেই বসে পড়ল আর কাপা পায়ে এগিয়ে গেল নিয়াজ। সাথীর খোলা চোখ দুটো বন্ধ করে দিল। কথায় আছে, এক গাছের ছাল কখনো অন্য গাছে লাগে না, কিংবা পর কখনো আপন হয় না। তবে সন্তান হারানোর কষ্ট তো কিছু কম হচ্ছে না নিয়াজ বা সেলিনার। চোখের সামনে ভাসছে মেয়েটার হাজারো দুষ্টুমি। সেলিনার চোখে ভাসছে যেদিন নিঝুম তাকে প্রথম বাসায় নিয়ে এসেছিল সেদিনের কথা। মনে হচ্ছে এই তো সেদিনই। মেয়েটা মনে হয় দিনে নিঝুমের চাইতে 1000 বার বেশি মা ডাকত সেলিনাকে। সেসব স্মৃতি যে আজ মায়ের মন পুড়িয়ে ছাই করছে। অয়নের কোলে তিথি, সে ধীর পায়ে ভেতরে এলো। ছোট তিথি কি বুঝে মাকে দেখে কেঁদে উঠল চিৎকার করে। তিথির কান্না শুনে নিঝুম ঘুরে তাকালো। উঠে আসতে গেলে টান লাগলো সাথীর শক্ত করে আঁকড়ে ধরা হাতটায়। হাতটার দিকে তাকিয়ে চোখ ঝাপসা হয়ে গেল নিঝুমের। হাতটা ছাড়িয়ে নিল তবু, এগিয়ে গেল তিথির দিকে। অয়নের কোল থেকে নিয়ে বুকে জড়িয়ে ধরল, আজ থেকে তুই শুধু আমার মেয়ে। পূরণ করব আমি আমার বোনের শেষ ইচ্ছা। আবার কেঁদে উঠল নিঝুম আর অয়ন দুজনকে একসাথে জড়িয়ে ধরল। অয়ন তাকালো সাদা বেডে পড়ে থাকা নিথর মুখটার দিকে। মনে মনে বলল, তোমার কাছে সারা জীবনের জন্য ঋণী হয়ে গেলাম। আমার ভালোবাসাকে বাঁচিয়েছ নিজের জীবনের বিনিময়ে, আবার আমাদের জীবনের একটা বড় শূন্যতা দূর করে গেলে। আমি যে কৃতজ্ঞ তোমার কাছে বোন। দোয়া করি ওপারে ভালো থাকো। সাথীর নিথর দেহ নিয়ে ঢাকা ফিরে আসে সবাই। নিঝুমদের পারিবারিক কবরস্থানে কবর দেওয়া হয় তাকে।
সাথীর মৃত্যুর 5 দিন পর দেশে ফিরে তন। বাড়ি ফিরে অহনার কাছে সবই শুনে দুনিয়া অন্ধকার হয়ে যায় তার। ভেবেছিল দেশে ফিরে সাথীকে নিজের মনের কথা বলে দিবে, তারপর যা হবে দেখা যাবে। কিন্তু সাথী তাকে সেই সুযোগ দেয়নি, চলে গেছে না ফেরার দেশে। তয়নের ভালোবাসা রয়ে গেল সারা জীবনের জন্য অপ্রকাশিত সুপ্ত অনুভূতি হয়ে। সাথীর কবরের সামনে দাঁড়িয়ে বড্ড অভিমান হয়েছিল তয়নের, কিন্তু তার মান ভাঙানোর মানুষটা আর কখনো আসবে না। তনয় আর থাকতে পারেনি এখানে, আবার চলে যায় এদেশ ছেড়ে। তারপর কেটে গেছে 6টা বছর। সাথীর সেই মায়াবী মুখ আজও তাড়া করে বেড়ায় তনয়কে, আর ভালোবাসতে পারেনি অন্য কাউকে। 6 বছরে আরও অনেক কিছু পাল্টে গেছে। তিথি বলে আজ আর কেউ নেই, আছে অয়ন আর নিঝুমের একমাত্র সন্তান অয়নি আহমেদ। অয়নি সাথীকে চিনে নিজের খালামুনি হিসাবে। নিঝুমের বাবা রিটায়ার্ড হয়েছে 2 বছর আগে, এখন নিজেদের বাড়িতেই থাকে। অয়নের বাবা টাকার পিছনে ছুটতে ছুটতে হারিয়েছে নিজের প্রাণপ্রিয়া স্ত্রীকে। সাথীর মৃত্যুর 1 বছর পরে অহনাও এই দুনিয়ার মায়া ত্যাগ করেছে। তোফায়েল আহমেদ স্ত্রীকে হারিয়ে তার মর্ম বুঝতে পেরেছে। সময়গুলো খুব কঠিন ছিল নিঝুম আর অয়নের জন্য। সামলে উঠতে সাহায্য করেছে একে অপরকে। সাথী চলে যাওয়ার পর নিঝুমকে অয়ন সামলে নিয়েছে, তবে অহনার মৃত্যু দুমড়ে মুচড়ে দিয়েছিল অয়নকে। নিঝুম তখন নিজেকে শক্ত করে অয়নকে সামলেছে। স্ত্রী মারা যাওয়ার পর তোফায়েল আহমেদ বন্ধ করে দিয়েছে টাকার পিছনে ছুটে চলা। এখন ছেলে, ছেলের বউ আর প্রিয় নাতনিকে ঘিরে তার জীবন। 30। ছোট আব্বু, তুমি রেডি হয়েছ? সবাই ওয়েট করছে তো তোমার জন্য। অয়নিকে দেখে সাথীর ছবিটা আড়াল করে ফেলল তন। তারপর কোলে তুলে নিল আদরের ভাতিজিকে। গালে চুমু এঁকে দিয়ে বলল, আমার মামুনিটাকে একদম প্রিন্সেসের মতো লাগছে। আর তোমাকে আজ একদম হিরো হিরো লাগছে। কেন এতদিন হিরো হিরো লাগতো না? অয়নি নাক কুঁচকে বলল, একদমই না। তন চিন্তিত হয়ে বলল, কেন কেন? এতদিন তো তোমাকে ভিলেন ভিলেন লাগলো। ইয়া বড় বড় দাড়ি আর চুলে। তন অয়নির নাক টেনে বলল, পাকনা বুড়ি একটা। তনের কথা শুনে খিলখিল করে হাসলো অয়নি, আর তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল তন। অয়নির হাসিটা একদম সাথীর মতো। ছোট আব্বু, জানো আজ না আমার খুব খুশি লাগছে। তনয় দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কেন মা? এখন শুধু স্কুলে না, বাড়িতেও মিসের সাথে খেলতে পারবো আমি। মিসকে এত কেন ভালো লাগে তোমার? মিস কত ভালোবাসে আমাকে জানো তুমি? প্রতিদিন আমাকে কত চকলেট দেয়, আদর দেয়। জানি, তুমি এখন যাও, আমি আসছি রেডি হয়ে। অয়নি দৌড়ে তার দাদুর কাছে চলে গেল আর তন সাথীর ছবিটা বের করে বলল, ভাবি বলে অয়নিটা নাকি তোমার মতো দুষ্টু হয়েছে। সারাদিন বাড়ির সবাইকে মাতিয়ে রাখে। তুমি দেখতে পেলে না? তোমাকে সবাই এখনো অনেক ভালোবাসে, আর আমি। থাক,
আমারটা আজও না হয় তোমার অজানাই থাক। তনয় রেখে দিল সাথীর ছবিটা আর রেডি হয়ে নিল। অয়নির স্কুলের মিস তুলির সাথে আজ বিয়ে তনের। খুব বড় করে আয়োজন করা হয়নি কারণ তন রাজি হয়নি তাতে। অনেকদিন ধরেই তয়নকে সবাই বিয়ের কথা বলছিল কিন্তু সে রাজি হয়নি। কিন্তু অয়নি হঠাৎ বায়না ধরল তার ছোট আম্মু লাগবে আর সেটা মিস তুলিই হতে হবে। তন শেষমেশ হার মানল অয়নির কাছে। ছোটখাটো আয়োজনেই বিয়েটা সম্পন্ন হলো। ঘড়ির কাঁটা রাত 11টার মধ্যে গিয়ে পৌঁছেছে। তনয় খুব স্বাভাবিকভাবেই নিজের রুমে প্রবেশ করল। তুলি লম্বা ঘোমটা টেনে বসে আছে বেডে। তয়নকে দেখে উঠে এসে সালাম করল। তনয় পকেট থেকে একটা গিফটের বক্স বের করে তুলির হাতে দিল। ভাবি বলল কিছু একটা দিতে হয়। তুলি সেটা হাতে নিয়েই মুচকি হাসল ঘোমটার আড়ালে। তন সোফায় গিয়ে বসে বলল, বিয়ের আগেই আমি তোমাকে সব জানিয়েছি। আমার একটু সময় লাগবে। তুলি নিচু গলায় বলল, আমি অপেক্ষা করব আপনার জন্য। তুমি মনে হয় ক্লান্ত, তাহলে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। রাকাত নফল নামাজ তো আদায় করতে পারবেন আজকের রাতে? সেটার জন্য নিশ্চয়ই সময়ের প্রয়োজন নেই। তন মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তুলি মুচকি হাসল তা দেখে। দুজনে নামাজ পড়ে নিল। তুলি তয়নের দিকে তাকিয়ে মনে মনে বলল, তার জায়গা নিব না আমি, তবে নিজের জন্য একটা জায়গা তৈরি করব ইনশাআল্লাহ। অহনার ছবির সামনে দাঁড়িয়ে আছে তোফায়েল। চোখের পানিতে ভিজে ঘোলাটে হয়ে গেছে চশমা। তোমার সংসার আজ পূর্ণ হয়েছে আর তুমি সব ছেড়ে চলে গেলে। অহনা একবার ফিরে এসো আর অবহেলা করব না তোমাকে। টাকার পেছনে ছুটতে ছুটতে তোমাকে হারিয়ে ফেলেছি আমি। একটা সুযোগ দাও আমাকে, ফিরে এসো। এখন তোমার একাকিত্ব বুঝতে পারি আমি, কতটা কষ্ট পেয়েছো বুঝতে পারি। কিন্তু আজ আর কিছুই করার নেই। লালন শাহ খুব সুন্দর এক গান বেঁধেছিল, সময় গেলে সাধন হবে না। ঘুমন্ত অয়নির দিকে তাকিয়ে আছে নিঝুম। মেয়েটা দিন দিন মায়ের মতো হয়ে উঠছে দেখতে। মায়ের মতো চেহারা আর দুষ্টুমি পেলেও জেদ হয়েছে নিঝুমের মতো আর রাগ অয়নের মতো। অয়ন নিঝুমের উপর দিয়ে ঝুঁকে অয়নির দিকে তাকিয়ে বলল, কি দেখছ? নিঝুম ঘোরের মাঝেই বলল, সাথী বেঁচে থাকলে আজ হয়তো সব অন্যরকম হতো। অয়ন দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, হয়তো। নীরবতায় কেটে গেল কিছুটা সময়। নিঝুমকে মনমরা দেখে অয়ন উঠে দাঁড়িয়ে তাকে কোলে তুলে নিল। নিঝুম ব্যস্ত গলায় বলল, আরে কি করছেন? আমার বউয়ের মন ভালো করছি। অয়ন নিঝুমকে কোলে নিয়ে বেকনিতে গিয়ে নামাল। অয়নির বায়নায় খুব সুন্দর একটা দোলনা রাখা হয়েছে সেখানে। নিঝুমকে সেখানে বসিয়ে অয়নও পাশে বসল। অয়ন পাশে বসতেই তার কাঁধে মাথা এলিয়ে দিল নিঝুম। সেদিনের পর অয়নের জন্য কখনো চোখে কষ্টের পানি আসেনি নিঝুমের, এসেছে তবে সেটা সুখের পানি। নিঝুম অয়নের দিকে তাকিয়ে মনে মনে বলল,
তাদের মাফ করা উচিত যারা সত্যি অনুতপ্ত হয় মন থেকে। হয়তো জীবন পাল্টে যেতে পারে। সেদিন আমি কোনো ভুল সিদ্ধান্ত নেইনি। অয়ন বলল, কি দেখছ? আমার সুখ, মরিচা ধরা মনের খাঁচায় বন্দি অপরূপ এক পাখির ডানা ঝাপটানো দেখছি। খাঁচার দরজা খোলা, তবু নিজের ইচ্ছায় বন্দি সে। অয়ন মুচকি হেসে বলল, আর সারা জীবন থাকবে তোমার সুখের কারণ হয়ে। কৃত্রিম আলোর নাগালের বাইরে আকাশের অর্ধচন্দ্রের দিকে তাকিয়ে রইল দুজন কপোতপতি। নীরবতায় হাজারো কথা বলছে যেন তারা। মনে মনে করছে একে অপরকে সুখে রাখার প্রতিজ্ঞা। একটা ছাদের নিচেই চলছে তিনটা জীবনের গল্প। কারো জীবনের সাথে মিল নেই কারো জীবনের। এমন হাজারটা গল্প লুকিয়ে আছে শহরের প্রত্যেকটা বন্ধ দরজার উপরে। কারো মরিচাধরা মনের খাঁচায় সুখ ফেলে দিয়েছে উপরওয়ালা, আবার কারো পড়ে আছে খালি। আপন মানুষ কাছে থাকতে তাদের কদর করো, একবার হারিয়ে গেলে হাজার কেঁদেও ফিরে পাবে না। আবার কিছু ভালোবাসা হয়তো অপ্রকাশিত থেকে যাওয়াটা ভালো। সারা জীবন সুপ্ত অনুভূতি হয়ে থাকে মনের কোণে। কখনো সুখ দেয় তো কখনো কষ্ট। কিছু ভুলের ক্ষমা হয় না, আবার কিছু ভুলের ক্ষমা জীবন পাল্টে দিতে পারে। বিচিত্র এই দুনিয়া, বড়ই বিচিত্র। সমাপ্ত।